একসময় আমাদের ওখানে ঠাকুরের একটা বিমানবন্দর ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশে এদেশের শাসক গোষ্ঠী এই বিমানবন্দরটি বন্ধ করেছে। আমাদের ওখানে প্রাণের দাবি হলো 5টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন শিক্ষক। তিনি যেই কলেজে শিক্ষকতা করতেন সেই কলেজে আমারও পড়াশোনা করার সুযোগ হয়েছে। বহু দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। না, আমি এ ধরনের কোনো মানে ব্যক্তিগতভাবে তো আমরা কোনো কিছুই করি না। সংগঠন প্রাথমিকভাবে সেই জায়গায় আমাকে নির্বাচনের জন্য কাজ করার অনুমতি দিয়েছেন। আমরা সংগঠনের নির্দেশনায়, কেন্দ্রীয় নির্দেশনায় সেখানে কাজ করছি। চূড়ান্তভাবে সংগঠন যদি আমাকে সেখানে নির্বাচনের জন্য আমাকে মনোনীত করে, অবশ্যই সেখানে আমি কাজ করব। এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন শিক্ষক। তিনি যেই কলেজে শিক্ষকতা করতেন সেই কলেজে আমারও পড়াশোনা করার সুযোগ হয়েছে। স্বাভাবিকভাবে তিনি আমার স্যার হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করি, আমি অনেক বেশি সম্মান করি। আর তিনি ব্যক্তিগতভাবে একজন ভদ্র মানুষ। তো এই জায়গা থেকে সেই জায়গায় ওনার বিরুদ্ধে ইলেকশন করাটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। তবে আমি মনে করি ছাত্র শিবির যে শিক্ষা আমাকে দিয়েছে, যেভাবে আমাকে গড়ে তুলেছে, আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সক্ষম ইনশাআল্লাহ। তো সংগঠন, উনি একটা রাজনৈতিক সংগঠন করেন, আমি আরেকটা রাজনৈতিক সংগঠন করি। পার্সোনালি ওনাকে আমি পছন্দ করি, পার্সোনালি ওনাকে শ্রদ্ধা করি, পার্সোনালি ওনাকে অনেক বেশি মহব্বত করি, নো ডাউট। বাট রাজনৈতিকভাবে যেহেতু আমরা দুইজন দুই দলের, সুতরাং দলীয় সিদ্ধান্তটা মেনে নিয়ে আমাকে কাজ করতে হবে সেখানে। তো আশা করছি আমি ওই আসনে আমি যেই মিশনগুলো নিয়ে, যে ইস্যুগুলো নিয়ে সেখানে কাজ করছি, একেবারে জনগণ ইস্যু নিয়ে, ওখানকার যে সমস্যাগুলো, এখানে দীর্ঘ সময় স্বাধীনতা উত্তর অনেক এমপি হয়েছে, অনেক মন্ত্রী হয়েছে, বাট এমপি মন্ত্রী হওয়ার পরে কেউ জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন করে নাই, ভাগ্যের পরিবর্তন করে নাই। হয়তো নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এলাকার কোনো উন্নয়ন হয়নি, এলাকার কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। তো এটা নিয়ে এলাকার মানুষদের মধ্যে একটা বড় ক্ষোভ ছিল, তাদের একটা কষ্ট ছিল। আমি সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, কি বিষয়গুলোর মানুষের ক্ষোভ। তো আমি সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে সেই বিষয়গুলো টাচ করার চেষ্টা করছি। আমাদের ওখানে প্রাণের দাবি হলো 5টা ঠাকুরগাঁয়ে। আপামর জনতা সেই দাবিগুলো করছেন এবং তারা চায় এই কাজগুলো হোক। 1 নম্বর হলো যে আমাদের বিমানবন্দর। একসময় আমাদের ওখানে ঠাকুরের একটা বিমানবন্দর ছিল, কিন্তু অজানা কারণে, আমরা যতটুকু শুনেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশে এদেশের শাসক গোষ্ঠী এই বিমানবন্দরটি বন্ধ করেছে, তাদের চাপের কারণে বন্ধ হয়েছে। এই বিমানবন্দরটা যদি চালু করা হয়, তাহলে আমাদের ভৌগোলিকভাবে ঠাকুরগাঁর অবস্থানটা এমন একটা জায়গায়, পাশে আমাদের নেপাল, তারপরে হলো ভুটান, পাশে হলো চায়না। নেপাল, ভুটান, চায়নার মানে অর্থনৈতিক একটা দাঁড় হওয়ার সম্ভাবনা হচ্ছে হলো ঠাকুরগাঁ, যেটা অর্থনৈতিক হাব আমরা বলছি। এটা ব্যাপক একটা সম্ভাবনা আছে অর্থনৈতিক হাব হিসেবে ঠাকুরগাঁকে গড়ে তোলার জন্য। এই জন্য আমরা বিমানবন্দরটা এখানে খুব জরুরি। এই বিমানবন্দরটা যদি এখানে করা যায়, তাহলে অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁকে অনেক বেশি ডেভেলপের দিকে নিয়ে যাওয়া যাবে। তো এই জন্য আমরা এখানে একটা বিমানবন্দর চালুর জন্য, আমরা বিমানবন্দরটা আবার পুনরায় চালুর জন্য আমরা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে এটা নিয়ে আমরা ভয়েস রেজ করছি, বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করেছি। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের ভিতরে সেখানকার বিমানবন্দরটি পুনরায় আবার চালু করবেন। 2 নম্বর হলো আমাদের ঠাকুরগাঁর হলো কৃষি প্রধান একটি অঞ্চল, অধিকাংশ মানুষ কৃষি নির্ভর, বাট এখানে কোনো কৃষি ইনস্টিটিউট নেই যে মানে আমাদের কৃষকদেরকে উন্নত, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ভালো উৎপাদনের জন্য তাদেরকে তৈরি করবে, এই ধরনের কোনো ইনস্টিটিউট নেই। আমাদের ওখানে প্রধান ফসলগুলোর মধ্যে ধান, গম রয়েছে, সেখানে প্রচুর আম সেখানে উৎপাদন হয়, সেখানে প্রচুর বাদাম উৎপাদন হয়, সেখানে প্রচুর আলু উৎপাদন হয়, বাট এই আলু, এই বাদাম, এই আম, এগুলোকে প্রক্রিয়াজাতকরণের জন্য এই জায়গায় কোনো কিন্তু ইন্ডাস্ট্রি নাই। এজন্য আমরা কৃষি ইনস্টিটিউটের দাবি তুলেছি যে এই ইনস্টিটিউটের মধ্য দিয়ে আমরা কৃষকদেরকে উন্নত মানে চাষাবাদের মানে তাদেরকে আমরা ট্রেনিং যেন তারা নিতে পারে, এবং উন্নত ফলনের জন্য তারা যেন ওখান থেকে প্রয়োজনীয় গাইডলাইনটা যেন তারা
নিতে নিতে পারে এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে সেখান থেকে গাইডলাইন নিয়ে তারা যেন আমাদের কৃষির ক্ষেত্রে আরও কিছু ভালো করতে পারে এই জন্য। এরপর থার্ড হলো আমাদের মেডিকেল, সেখানে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল এর একটা আমরা দাবি তুলেছি, যেটা হলো প্রাণের দাবি আমাদের ঠাকুরগাঁর, যে এখানে আমাদের একটা সদর হাসপাতাল আছে, সেখানে সিটের সংখ্যাটা এতই কম, প্রায় হলো আমাদের পুরো ঠাকুরগাঁর মধ্যে 13 লক্ষ মানুষের বসবাস, বাট আমাদের একটা সদর হাসপাতাল দিয়ে 13 লক্ষ মানুষের ট্রিটমেন্ট দেওয়াটা কিন্তু অনেক কঠিন, যেখানে ডাক্তারের সংখ্যাটাও কম, আবার আধুনিক ট্রিটমেন্টের যে সরঞ্জাম আছে সেটাও নেই সেখানে, যার কারণে ঠাকুরগাঁ থেকে অসংখ্য মানুষ বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছে, রংপুরমুখী হচ্ছে, দেশের বাইরে যেতে হচ্ছে। যাদের টাকা নেই তাদের ট্রিটমেন্টের অভাবে অনেকে মারা যাচ্ছে, অনেক গরিব মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, যার কারণে আমরা দাবি তুলেছি ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য, যেই মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে এই ঠাকুরগাঁর মানুষ এখানেই ট্রিটমেন্ট নিয়ে তারা সুস্থ হবে, বাইরের জন্য জানা যেতে হয়, এটাও প্রাণের দাবি আমরা। এরপরে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছি। ইতিমধ্যেই বিগত সরকারে আমরা শুনেছি যে এই আইন মানে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন তারা করেছে, বাট এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। যদি এখানে বিশ্ববিদ্যালয়টা আমরা স্থাপন করতে পারি, বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ঠাকুরগাঁর সন্তানেরা এখান থেকে শিক্ষিত, উচ্চ শিক্ষিত হয়ে ঠাকুরগাঁর জন্য বড় ভূমিকা রাখতে পারবে, ঠাকুরগাঁর ডেভেলপমেন্টের জন্য তারা ভূমিকা রাখতে পারবে। এটার জন্য আমরা সেখানে উদ্যোগ নিচ্ছি, সেখানে আমরা কাজ করছি। সব মিলিয়ে এগুলো হলো এলাকার মানুষের প্রাণে দেবে। সর্বোপরি নিরাপদ ঠাকুরগাঁর জন্য, আমাদের চাঁদামুক্ত ঠাকুরগাঁর জন্য আমরা এখনও লক্ষ্য করছি যে দীর্ঘ 16-17 বছর ধরে সেখানকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে চাঁদাবাজির কারণে। ঘুমাতে গেলেও রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে ঘুমাতে হয়, চাকরি করতে গেলে তাদের নির্দেশ মতো চাকরি করতে হয়, তাদেরকে চাঁদা দিয়ে চাকরি করতে হয়, ব্যবসা করতে হয় তাদেরকে টাকা দিয়ে। আবার আফটার অভ্যুত্থান জাস্ট মানুষগুলোর পরিবর্তন হয়েছে, আরেকটা গ্রুপ একই দায়িত্ব নিয়েছে। এতে করে ঠাকুরগাঁর মানুষ আজকে অতিষ্ঠ। এর জন্য ঠাকুরগাঁর মানুষগুলো আওয়াজ তুলছে, বহু দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। এবার তার জামাতকে তারা বিকল্প হিসেবে সেখানে দেখতে চায় ইনশাআল্লাহ। না, অবশ্যই আমি তো অবশ্যই বিজয়ের জন্য আশাবাদী। আমি যেহেতু ফিল্ড লেভেলে কাজ করছি, আমি ছোটোবেলা থেকে সামাজিক কাজ করি, আমি এলাকার মানুষের জন্য ছোটোবেলা থেকে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কাজ করি, এখনও আমি কাজ করে যাচ্ছি। যেহেতু এলাকার মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে, আর এলাকার মানুষের জন্য যেহেতু আমি কাজ করেছি, আমি আশাবাদী এলাকার মানুষ আমাকে সমর্থন দেবে, আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ, যদি সংগঠন আমাকে সেখানে নির্বাচনের জন্য আমাকে চূড়ান্তভাবে যে মনোনয়ন করেন। আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার মানুষগুলো আমাকেই বেছে নেবে ইনশাআল্লাহ আগামী দিনে। আর যদি আমার এলাকার মানুষ যদি আমাকে বেছে না নেয়, তো এখানে তো আর মানে কিছু বলার থাকবে না, যে যাকেই তারা রায় দেবে, যাকে নির্বাচিত করবে আমি তাকে ওয়েলকাম করব।